জ্বালানি ইস্যুতে সংসদে পাল্টাপাল্টি বক্তব্য। তেলের হাহাকার চললেও নির্বিকার সরকার, অভিযোগ জামায়াতের। আলোচনার জন্য বিরোধী দলকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর। জ্বালানির মূল্য বৃদ্ধিতে উৎপাদন ও রফতানি আয় কমার শঙ্কা শিল্প মালিকদের। কর্মসংস্থান কমে চাপে পড়তে পারে সরকার। সামাজিক সুরক্ষা খাতের আওতা বাড়ানোর পরামর্শ। সদস্যরা পদত্যাগ করায় 1.5 মাসেরও বেশি সময় অচল দুদক। 15 দিন ধরে অভিভাবকহীন মানবাধিকার কমিশন। দ্রুত নিয়োগ না দিলে হুমকির মুখে পড়বে রাষ্ট্রের জবাবদিহিতা, বললেন টিআইবি। ঢাকার 2 প্রান্তে তাপমাত্রার পার্থক্য 5 ডিগ্রিরও বেশি। গাছপালা জলাশয় থাকলে তাপমাত্রা কিছুটা কম, নইলে বেশি। অব্যাহত থাকলে ভবিষ্যতে বাসযোগ্যতা হারানোর শঙ্কা। এবং ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ চলছে। কেন্দ্রে কেন্দ্রে ভোটারের দীর্ঘ লাইন। রাজ্য জুড়ে নজিরবিহীন নিরাপত্তা। সময় সংবাদের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। জ্বালানি ইস্যুতে সংসদে পাল্টাপাল্টি বক্তব্য। সংকট নিয়ে আলোচনার জন্য বিরোধী দলকে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংসদ অধিবেশনে সংকট সমাধানে আলোচনার জন্য বিরোধী দলীয় নেতার প্রস্তাব গ্রহণ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের স্বার্থে কেউ আলোচনা করতে চাইলে সরকার সবসময় প্রস্তুত। জনগণের স্বার্থ রক্ষায় সরকার ও বিরোধী দলের মধ্যে কোনো মতপার্থক্য নেই বলেও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। সংসদের দিনের সবশেষ কার্যসূচি অনুযায়ী 68 বিধিতে জ্বালানি সংকট নিরসনের কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ শীর্ষক জনগুরুত্ব সম্পন্ন আলোচনা উত্থাপন করেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। পাম্পগুলোতে দীর্ঘ লাইন এবং ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মানুষ জ্বালানি পাচ্ছে না। বলেন, সংকট সরকারের তৈরি না হলেও ব্যবস্থাপনা সঠিক না হওয়ায় জনভোগান্তি তৈরি হয়েছে। জ্বালানি সংকট নিরসনে সরকারি বিরোধী দলের সমন্বয়ে কমিটি করার আহ্বান জানান বিরোধী নেতা। এটা একটা ক্রাইসিস। আমরা আগেই বলেছি যে এটা আমাদের সরকারের তৈরি নয়, কিন্তু ডিমান্ড ম্যানেজমেন্টে বেশ কিছু প্রবলেম হয়েছে। এই জায়গায় যদি আমরা সবাই ওপেন হার্ট নিয়ে বসতে পারতাম, কথা বলতে পারতাম, যদি কমন প্ল্যাটফর্ম থেকে অ্যাড্রেস করতে পারতাম, মানুষ একটা আস্থার জায়গা খুঁজে পেত টোটাল সলিউশনের জন্য। যদি সরকারি দল ফিল করেন যে আমরা একটা কমন কমিটি করব, আমরা সাড়া দেব ইনশাআল্লাহ। এ সময় জ্বালানি সংকটকে আর্টিফিশিয়াল সংকট মন্তব্য করে জ্বালানি মন্ত্রী বলেন, অসাধুরা তেল বিক্রি করার জন্য দীর্ঘ লাইন করছে। আইন শৃঙ্খলা বাহিনীর সব পাম্প এবং ডেপোতে তদারকি অব্যাহত রেখেছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এটা একটা আর্টিফিশিয়াল সংকট। যারা অসৎ উদ্দেশ্য নিয়ে লাইন করেছে, যারা আসলেই নিডি, তাদের ভিড়ে তারা তেল পাচ্ছে না। প্রত্যেকটা পেট্রোল পাম্পে, প্রত্যেকটা ডিপোতে ডেইলি ভিত্তিতে রুটিন করে সেখানে তদারকি করা হয়েছে। এ সময় সংসদ নেতা হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিরোধী দলীয় নেতার আলোচনার প্রস্তাবকে স্বাগত জানান তিনি। বলেন, দেশের স্বার্থে যে কোনো আলোচনায় প্রস্তুত তার সরকার। দেশ এবং দেশের মানুষের স্বার্থের ব্যাপারে কেউ কোনো প্রস্তাবনা দেন, আলোচনা করতে চান, পরামর্শ দেন, সুপারিশ দেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সকল সময় প্রস্তুত সেই বিষয়ে আলোচনা করার। বিরোধী দলীয় নেতা একটি প্রস্তাব দিয়েছেন যে আমরা বিরোধী দল, সরকারি দল সকলে মিলে কেন আমরা আলোচনা করতে পারি না। আমি সংসদকে অবহিত করতে চাই সংসদ নেতা হিসাবে যে অবশ্যই আমরা বিরোধী দলকে আমন্ত্রণ জানাবো। আমাদের অবস্থান থেকে আমরা বসবো, আমরা আলোচনা করব। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রতিটি দল এবং সংসদ সদস্যের দেশের স্বার্থে কোনো মতপার্থক্য নেই বলে মন্তব্য করেন সংসদ নেতা। কাজেই বাংলাদেশের মানুষের স্বার্থ। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। প্রথমে জ্বালানি সংকট, পরে দাম বৃদ্ধি। এ দুয়ের প্রভাবে উৎপাদন থেকে শুরু করে রফতানি আয় আরও কমার শঙ্কা তৈরি পোশাক শিল্প মালিকদের, যা কর্মসংস্থানের সুযোগ কমিয়ে সরকারকে চাপে ফেলবে বলে শঙ্কা তাদের। সংকট মোকাবেলায় তাই বেসরকারি খাতের উদ্যোক্তাদের সঙ্গে বসে সরকারকে করণীয় ঠিক করার তাগিদ দিচ্ছে বিকেএমইএ। দেশের জ্বালানি তেলের সরবরাহ সংকটে পড়া দীর্ঘ অপেক্ষা অবশেষে ঠেকেছে মূল্যবৃদ্ধির স্তরে, যে মধ্যপ্রাচ্য সংঘাত আর হরমুজ প্রণালীর কৌশলগত অবস্থানে বিশ্ব অর্থনীতি মন্দার কবলে পড়তে যাচ্ছে বলে শঙ্কার বার্তা দিয়েছে আইএমএফ। সেই যুদ্ধ শেষের স্বস্তির কোনো খবর নেই ইরান যুক্তরাষ্ট্র কোনো পক্ষেই।
এ অবস্থায় দীর্ঘমেয়াদী জ্বালানি সংকটে ভোগার শঙ্কায় পড়া পোশাক শিল্প মালিকরা বলছেন, পণ্য তৈরি ও সরবরাহ স্বাভাবিক রাখতে না পারলে ঝুঁকিতে পড়বে কর্মসংস্থানের সুযোগ। জ্বালানি সংকটের কারণে উৎপাদন আমাদের ব্যাহত হচ্ছে, এই জায়গাটাও কিন্তু বায়ারের নলেজ আছে। ফলে বায়ার কিন্তু আমাকে কিন্তু অর্ডার প্লেসিং কমিয়ে দিয়েছে। 10 ঘন্টার ওয়ার্কিং আওয়ারে 2 ঘন্টা কিন্তু আমার লোডশেডিং গেলে আমার 20% প্রোডাকশন কিন্তু আমার ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং এটা যদি আরও দীর্ঘায়িত হয় তাহলে কিন্তু সংকট কিন্তু প্রকট আকার ধারণ করবে। আমার কিন্তু 2 ঘন্টা কাজ না করেও কিন্তু শ্রমিকের বেতনও আমাকে দিতে হচ্ছে, আবার উৎপাদনও আমার 2 ঘন্টা কম হচ্ছে। চাপ সামলাতে সরকারকে উৎপাদনমুখী খাতের বেসরকারি শিল্প খাতের উদ্যোক্তাদের সঙ্গে বসে কৌশল ঠিক করার তাগিদ দিচ্ছেন তারা। সরকারকে সমন্বিতভাবে কাজটা করতে হবে, সবাইকে মানে সমন্বয় করে কাজ করতে হবে। সরকার বিকল্প সোর্সিং থেকে এই তেল আনার যে ব্যবস্থা সেটাকে রাখতে হবে। রিপেমেন্ট শিডিউল, ক্লাসিফিকেশনের যে রুল, এগুলিকে এই সময়ে কিছুটা স্থিমিত করা দরকার বলে আমরা মনে করি। সুতরাং এই ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকে সময়োপযোগী সিদ্ধান্ত দেওয়া জরুরি। সব খাতে জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রভাব বিবেচনায় পণ্য মূল্য বৃদ্ধির চাপ থেকে সাধারণ মানুষকে রক্ষা করতে সামাজিক সুরক্ষার আওতা বাড়ানোর পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। আমাদের এখনই হচ্ছে বিলাসী আমদানি পণ্যের ক্ষেত্রে রেস্ট্রিকশন আরোপ করা উচিত, পট জালটা বাড়ানো উচিত, এক্সপোর্টের যে আর্নিংটা যে দ্রুত দেশে আসে সেই ব্যবস্থা করা উচিত, এবং ওভারঅল আমাদের যে নিম্ন এবং মধ্যবিত্ত শ্রেণীকে সোশ্যাল সেফটি নেটের আওতায় নিয়ে আসা এবং সেটাকে আরও শক্তিশালী করা। তা না হলে আমাদেরকে এখন যে অর্থনৈতিক প্রবলেম রয়েছে, অর্থনৈতিক প্রেশার রয়েছে, এটা দ্রুত সামাজিক সমস্যায় রূপ নিতে পারে। আগামীতে জ্বালানি তেলের দাম আর বাড়াতে না হয় সেই পরিকল্পনা বাস্তবায়নের পাশাপাশি উৎপাদনমুখী খাতে চাহিদা মতো জ্বালানি সরবরাহে সরকারকে বিশেষ গুরুত্ব দেওয়ার তাগিদ সংশ্লিষ্টদের। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। এদিকে ডিপো থেকে সরবরাহ বাড়ালেও তেলের জন্য আজও পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ লাইন। বিস্তারিত জানাতে এই মুহূর্তে রাজধানীর পরিবাগে আছেন সহকর্মী ফরহাদুর রহমান। ফরহাদ, বিস্তারিত জানাবেন। সপ্তাহের অন্যান্য দিনের মতো আজও রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে দীর্ঘ সময় অপেক্ষা করে বিভিন্ন ধরনের চালকরা তেল সংগ্রহ করছেন। এই মুহূর্তে আছি রাজধানীর পরিবাগে, যেমনটি আমরা দেখতে পাচ্ছি প্রাইভেট কার এবং মোটরসাইকেল চালকদের যে অপেক্ষা সেটি একটু ভিন্ন ধরনের, কারণ মোটরসাইকেল চালকরা 2 ঘন্টা অপেক্ষা করে এই মুহূর্তে তেল সংগ্রহ করছেন। তাদের সাথে আমরা কথা বলেছি। কেউ কেউ এই যে পরিবাগের পেট্রোল পাম্প মেঘনা সার্ভিস স্টেশন, সেটিতে তেল সরবরাহ শুরু হয়েছে সকাল 8টায়। তারা অনেকেই সকাল 7টা থেকে সেই সিরিয়াল ধরেছেন, আর অনেকেই যারা প্রাইভেট কার চালক আছেন তারা 5টার দিকে অপেক্ষা শুরু করেছেন। অর্থাৎ মোটা দাগে যদি বলা চলে, প্রাইভেট কার চালকরা 2 ঘন্টারও বেশি সময় অপেক্ষা করে তেল পাচ্ছেন, আর প্রাইভেট কার যে চালকরা তারা কিন্তু 4 থেকে 5 ঘন্টা অপেক্ষা করে তেল সংগ্রহ করছেন। এই পাম্পটিতে সহ রাজধানীর 7টি পাম্পে ফুয়েল পাস ছাড়া তেল সরবরাহ করার জন্য সরকারের যেই বিধিনিষেধ সেটি আমরা পালন করতে দেখছি পাম্প কর্তৃপক্ষকে। অর্থাৎ যে সকল চালকরা তেল নিতে আসছেন তারা ফুয়েল পাসে স্ক্যানিংয়ের মাধ্যমে নির্ধারিত পরিমাণ তেল নিতে পারছেন, অর্থাৎ মাসের যে কোটা সেটির একটা অংশ কিন্তু এই পেট্রোল পাম্প থেকে সংগ্রহ করতে পারছেন। আমরা এখানে যেটি দেখছি, মোটরসাইকেলে 10 লিটার তেল সরবরাহ করা হচ্ছে, আর প্রাইভেট কারের ক্ষেত্রে যেটি আমরা দেখছি যে 2000 টাকা এবং মাইক্রোবাসের ক্ষেত্রে 3000 টাকার তেল তারা সরবরাহ করছেন। এই ফুয়েল পাস নিয়ে নানান ধরনের প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি, কেননা শুধুমাত্র মোটরসাইকেল চালকরাই আসলে ফুয়েল পাস ব্যবহার করতে বাধ্য হচ্ছেন। সেক্ষেত্রে মোটরসাইকেল চালকের অনেকেই বলছেন যে অনেকের অ্যাপস নাই, সে কারণে আমরা যেটি দেখতে পাচ্ছি তারা অনেকেই শেষ মুহূর্তে এসে, অর্থাৎ তেল যখন তাদের টাঙ্কিতে ঢুকবে সেই মুহূর্তে তারা ফুয়েল পাস সম্পর্কে জানতে পারেন, সে কারণে তারা কিছুটা ভোগান্তিতে পড়ছেন। তবে মোটা দাগে তারা বলছেন যে এই যে ফুয়েল পাস সিস্টেম সেটি সামগ্রিক শৃঙ্খলা ফিরিয়ে আনছে বলে তারা মনে করছেন। তো এই ছিল রাজধানী পরিবাগ থেকে জ্বালানি তেলের রাজধানীর আজকের সবশেষ খবর। পরিবাগ থেকে জানছিলাম ফিলিং স্টেশনের খবর। থমকে আছে রাষ্ট্রের স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান দুর্নীতি দমন কমিশন ও জাতীয় মানবাধিকার কমিশন। কমিশন সদস্যরা পদত্যাগ করায় 1.5 মাসেরও বেশি সময় ধরে অচল দুদক। আর 15 দিন ধরে অভিভাবকহীন মানবাধিকার কমিশন। টিআইবি বলছে, দ্রুত কমিশন নিয়োগ না দিলে হুমকির মুখে পড়বে রাষ্ট্রের জবাবদিহিতা। তাসলিম তৌহিদের প্রতিবেদন। হামের টিকা কেনায় অন্তর্বর্তী সরকারের অনিয়ম নিয়ে যখন সরব গোটা দেশ, জোরালো হচ্ছে তদন্তের দাবি। তবে যারা করবে তদন্ত, সেই দুর্নীতি দমন কমিশনই এখন অচল। জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী স্বাস্থ্য খাতে বরাদ্দে অনিয়মের তথ্য জমা পড়লেও শীর্ষপদ শূন্য থাকায় কোনো সিদ্ধান্ত নিতে পারছে না সংস্থাটি।
বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের পর গত ৩ মার্চ আব্দুল মোমিনের নেতৃত্বে দুদকের ৩ সদস্যের কমিশন পদত্যাগ করে। ফলে থমকে গেছে শেখ হাসিনা পরিবার সহ অন্তত ৩,০০০ ভিআইপির বিরুদ্ধে চলমান মামলা বা তদন্ত পরবর্তী সব কার্যক্রম। দুর্নীতি দমনের কোনো সংস্থাই তো এখন নাই, দুর্নীতি দমন হবে কি করে? সেই জায়গায় সরকারের যে কমিটমেন্ট, সরকারের যে আন্তরিকতা দুর্নীতি দমন সংক্রান্তে, সেই জায়গায় তো আপনার স্বাভাবিকভাবে সন্দেহের সৃষ্টি হয়। দুর্নীতি যারা করছেন তাদের জন্য মহা সুযোগ যাচ্ছে আর কি। গত ৯ এপ্রিল জাতীয় সংসদে অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশ বাতিলের পর পদত্যাগ করেন মানবাধিকার কমিশনের সদস্যরাও। ফলে ১৫ দিন ধরে শীর্ষ নেতৃত্ব না থাকায় থমকে আছে নতুন কোনো অভিযোগের তদন্ত বা শুনানি। বিশেষজ্ঞরা বলছেন, ভুক্তভোগীদের অধিকার নিশ্চিতে ছাড় দিয়ে হলেও কমিশনকে সচল করতে হবে। ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন 2025-এর যে পরিবর্তন সহ অ্যামেন্ডমেন্ট সহ যে প্রস্তাবটা আসছে সেটা আলোকে আরও শক্তিশালী করতে পারে, আরও কার্যকরী করতে পারে। নিশ্চয়ই এই সরকার সেই প্রস্তাব রাখতেই পারে, কিন্তু 2009-এ যেন ফিরে না যায়। টিআইবি মনে করে, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের রক্ষা কবচ দুদক ও মানবাধিকার কমিশন অচল থাকলে ক্ষতিগ্রস্ত হবে রাষ্ট্র। ভিত্তিমূলগুলো হচ্ছে এই প্রতিষ্ঠানগুলো, তো এরা যখন অকার্যকর থাকে তখন সেই জবাবদিহিতার সম্ভাবনাটা পদদলিত হয়। সেটাই হতে যাচ্ছে, দুর্ভাগ্যজনক, কিন্তু আমি মোটেও অবাক হই না। আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে কোনো ইতিবাচক শিক্ষা জুলাই আন্দোলন থেকে গ্রহণ করা হয়েছে, এটি আমি কখনো শুরু থেকে দেখি না। রাষ্ট্রের এই দুই গুরুত্বপূর্ণ সংস্থাকে নতুন অধ্যাদেশ কিংবা পুরনো আইনে যেভাবে হোক যোগ্য ও সাহসী নেতৃত্ব নিয়োগ দেওয়ার দাবি জানান বিশেষজ্ঞরা। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, মার্কিন নৌ অবরোধের মধ্যে হরমুজ খুলবে না তেহরান। ইরানে তেল বিক্রিতে নিষেধাজ্ঞা শিথিলের মেয়াদ বাড়ালো যুক্তরাষ্ট্র। লেবাননে ইসরায়েলি হামলায় সাংবাদিক সহ নিহত ৩। চট্টগ্রামে ওয়াসার পাইপলাইন খনন করতে গিয়ে মাটি চাপা পড়ে 2 শ্রমিকের মৃত্যু হয়েছে। বিস্তারিত জানাতে এই মুহূর্তে চট্টগ্রাম মেডিকেলে আছেন সহকর্মী পার্থ প্রতিম বিশ্বাস। যাচ্ছি তার কাছে। পার্থ, চট্টগ্রামের আগ্রাবাদ অ্যাক্সেস রোড এলাকায় ওয়াসার মাটি কাটার কাজ করার সময় আজকে ভোর রাতে কিন্তু 4 শ্রমিক সেই মাটি কাটতে গিয়ে মাটির নিচে চাপা পড়েন। এর মধ্যে 2 শ্রমিককে উদ্ধার করে ভোর রাতে কিন্তু চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন এবং বাকি যারা 2জন শ্রমিক রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শ্রমিক এবং ওয়াসার কন্ট্রাক্টরের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে আমরা দেখেছি তারা কিন্তু এই যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল জরুরি বিভাগের যেটি ডাক্তারদের রুম রয়েছে এবং মেডিকেল অফিসার রুম রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন সেই মেডিকেল অফিসারের রুমটিও কিন্তু ভাঙচুর করেছে শ্রমিকরা এবং উত্তেজিত শ্রমিকরা। এবং সেক্ষেত্রে হয়তো কন্ট্রাক্টরের একটি কথা বলেছে মারা গেছে, তো কি হয়েছে এমন একটি কথার জের ধরে আসলে এই ঘটনাটি ঘটেছে। সেক্ষেত্রে আমরা মেডিকেল পরিচালকের সাথে কথা বলেছিলাম, তিনি আমাদেরকে জানিয়েছেন এই ঘটনায় 7 থেকে 8 জন শ্রমিককে কিন্তু আটক করা হয়েছে। পরবর্তীতে কথা বলে তাদের বিরুদ্ধে আসলে ব্যবস্থা নেওয়া হবে। তবে এখানে যারা শ্রমিকরা আছেন তারা বলছেন তারা সেটি আসলে ইচ্ছা করে করেনি, কন্ট্রাক্টর এসে একটি বিতর্কিত কথা বলার কারণেই আসলে উত্তেজিত শ্রমিকরা আসলে হঠাৎ সেই কন্ট্রাক্টরকে ধরতে গিয়ে এই ধরনের একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, এমনটি কিন্তু তারা জানিয়েছেন। অন্যদিকে যে 2 শ্রমিক আসলে চট্টগ্রাম ওয়াসার মাটি কাটার যে কাজ করছিলেন তাদেরকে উদ্ধার করে কিন্তু সে সময় কিন্তু আমরা দেখেছি ভিডিও ফুটেজে স্থানীয় মানুষ যারা রয়েছেন তারা কিন্তু উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে এবং এর মধ্যে একজনের বাড়ি ভোলার, তার আত্মীয়ের সাথে আমরা কথা বলেছিলাম, সে আমাদেরকে জানিয়েছে চট্টগ্রামে দীর্ঘদিন ধরে সে শ্রমিকের কাজ করতো। আজকে ভোর রাতে ওয়াসার মাটি কাটার কাজ করার সময় কিন্তু আসলে মাটির নিচে চাপা পড়ে এই দুর্ঘটনাটি ঘটেছে, এমনটি কিন্তু তিনি আমাদেরকে জানিয়েছেন। তো আমরা চট্টগ্রাম মেডিকেলে আসি এবং আমরা দেখছি এই যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে, সেক্ষেত্রে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কর্তৃপক্ষ কিন্তু এখানে সেটি দেখতে এসেছিলেন। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রাম মেডিকেল হাসপাতালের সামনে থেকে এখানকার সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম মেডিকেলে। একই শহরের ভিন্ন ভিন্ন তাপমাত্রা, যেখানে গাছপালা ও জলাশয় আছে সেখানে কিছুটা কম, যেখানে নেই সেখানে বেশি। তাপমাত্রার তারতম্যের এই পরিস্থিতি অব্যাহত থাকলে নিকট ভবিষ্যতে বসবাসের যোগ্যতা হারানো ঢাকা নাম লেখাবে বিলুপ্ত শহরে। বিশেষজ্ঞরা বলছেন, পরিকল্পনার অভাব, জলাশয় দখল ও গাছপালা নিধনই এমন পরিস্থিতির জন্য দায়ী। তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে দরকার ছাদ বাগান, সড়কের পাশে গাছ, ভবনের রং, জলাভূমি দখলমুক্ত করা সহ সরকারের কঠোর নজরদারি।
মুহাইমিনুর রহমান ও অনুপ দত্তের ছবিতে আবু সাইদ নিশানের প্রতিবেদন। একদিকে সবুজের সমারোহ ও পাখির কলরবে মুখরিত বোটানিক্যাল গার্ডেন চিড়িয়াখানা, অন্যদিকে আকাশচুম্বী ভবনে ঘেরা মিরপুর 10 নম্বর। দূরত্ব মাত্র 3 কিলোমিটার, অথচ তাপমাত্রার ব্যবধান 4 ডিগ্রি। যেখানে গাছ ও জলাশয় আছে সেখানকার চেয়ে যেখানে নেই সেখানে তাপমাত্রা তুলনামূলক বেশি। ক্যাপসের গবেষণা প্রতিবেদন অনুযায়ী গত 7 বছরে গড়ে দক্ষিণ সিটিতে 4 ও উত্তর সিটিতে 3 ডিগ্রি তাপমাত্রা বেড়েছে। এর কারণ গাছপালা ও জলাশয় দখল করে গড়ে ওঠা শিল্পায়ন ও নগরায়ন। ঢাকার এক প্রান্তে সর্বনিম্ন তাপমাত্রা বোটানিক্যাল গার্ডেন এলাকায়, আর সর্বোচ্চ তাপমাত্রা মতিঝিল ও তেজগাঁওয়ে। পার্থক্য 7 ডিগ্রিরও বেশি। গাছপালা, জলাশয়, লেক থাকায় উত্তরা 18 নম্বর সেক্টর, চিড়িয়াখানা, রমনা, সংসদ ভবন এলাকার তাপমাত্রার চাইতে মিরপুর 2, 10, কারওয়ান বাজার, তেজগাঁও, মতিঝিল এলাকার তাপমাত্রা অনেক বেশি। শিল্প কারখানা, এসি নির্ভর বহুতল ভবন, মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ের মতো স্থাপনা থাকায় এসব এলাকার তাপ অসহনীয় পর্যায়ে চলে গেছে। এদিকে তাপমাত্রা বৃদ্ধিতে দিন দিন দুর্বিষহ হয়ে উঠেছে জনজীবন। দেখা দিচ্ছে বিরূপ প্রতিক্রিয়া। কমে যাচ্ছে খেটে খাওয়া মানুষ ও কর্মজীবীদের কর্মদক্ষতাও। বাড়ছে হিট স্ট্রোকের ঝুঁকি। অনেক গরমে কাজ করতে অসুস্থ হয়ে উঠছে। এত বিল্ডিং থাকা যেত না ঢাকা শহরে, কমাইন লাগবো মানুষ বাঁচতে হইলে। নদীগুলো আস্তে আস্তে ভরাট হয়ে যাচ্ছে, গাছ কেটে ফেলতেছে, গাছ লাগানোর কোনো উপায় নাই। তাপমাত্রা নিয়ন্ত্রণে গাছ ও জলাশয় রক্ষায় রাষ্ট্রীয় পদক্ষেপ না নিলে নিকট ভবিষ্যতেই বাসযোগ্যতা হারানো ঢাকা বিলুপ্ত শহরে পরিণত হবে বলে শঙ্কা বিশেষজ্ঞদের। এই শহরে তো পরিকল্পনা করেই আমরা কি দেখা যাচ্ছে যে সবুজ ধ্বংস করলাম, এমন অবস্থা চলে গেছে ঢাকা শহরে চাইলেও হঠাৎ করে আর এই যে আমরা এই ভুলটাকে শুধরানোর সুযোগ নেই। তারপরে এখন যতটুকু সবুজ আছে, যতটুকু ওয়াটার বডি আছে সেটা আমাদের রক্ষা করা উচিত। ঢাকা শহর ইতিমধ্যেই যে বসবাসযোগ্য শহরের তালিকা একদম নিচের দিকে আছে, তখন এটিকে আর তালিকাতে রাখতে হবে না। ধ্বংসপ্রাপ্ত নগরীর, অ্যাবান্ডেন্ট নগরীর যে তালিকা হবে সেই তালিকায় ঢাকা হতে চলে যেতে পারে। ঢাকার তাপমাত্রা নিয়ন্ত্রণে ছাদ বাগান, সড়কের পাশে গাছ লাগানো সহ একগুচ্ছ পরামর্শ দিলেন পরিবেশ বিশেষজ্ঞ। প্রত্যেকটা ভবন, সেটা আবাসিক হোক বা কমার্শিয়াল হোক, সেগুলোর ছাদগুলোকে যদি আমরা ছাদ বাগান করে ঢেকে দিতে পারি, তো ঢাকাকে যদি আমরা হোয়াইট সিটি বলি, তাহলে কিন্তু একটা ব্র্যান্ডিংও তৈরি হবে। এবং এটা শুধু ব্র্যান্ডিং না, এটার ফলে আমরা কিন্তু তাপমাত্রা কমিয়ে ফেলতে পারবো। তাপমাত্রা নিয়ন্ত্রণে এখনই পদক্ষেপ না নিলে অচিরেই তাপ 50 ডিগ্রি ছাড়িয়ে যাওয়ার আভাস পরিবেশবিদদের। একই শহরের ভিতরে ভিন্ন ভিন্ন তাপমাত্রা এখনও ভারসাম্য বজায় রাখায় মানুষ টিকে থাকার সুযোগ পাচ্ছে। কিন্তু এই প্রাকৃতিক ভারসাম্য যদি হারিয়ে যায় তাহলে ঢাকা হয়ে উঠবে জ্বলন্ত অগ্নিকুণ্ডে। এতে তীব্র তাপদাহে যেমন জনজীবন হবে বিপর্যস্ত, তেমনি বাড়বে প্রাণনাশের আশঙ্কা। তাই যেখানে নদী, নালা, খালবিল এবং সবুজায়ন রয়েছে সেগুলো সংরক্ষণের পাশাপাশি যেখানে নেই সেখানে নিতে হবে দ্রুত বিকল্প ব্যবস্থা। তা না হলে বসবাসের যোগ্যতা হারানো ঢাকা পরিণত হবে ধ্বংসস্তূপে। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। চট্টগ্রামে সিরিজ নির্ধারণের শেষ ওয়ানডেতে আজ নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। জয়ের ব্যাপারে আশাবাদী সন্টেইট, নাহিদ রানার ওপর পূর্ণ আস্থা কোচের। পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মক্কা ও মদিনা নগরীতে জড়ো হতে শুরু করেছেন লাখ লাখ মুসল্লি। হজের মূল আনুষ্ঠানিকতা শুরুর আগে প্রস্তুতির এই সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হজের সঠিক নিয়মকানুন জানা। হজ শারীরিক ও আর্থিক সুশৃঙ্খল একটি ইবাদতের নাম, তাই হজের সফরের আগে এর নিয়মাবলী সম্পর্কে যথাযথ প্রশিক্ষণ নেওয়া প্রত্যেক হাজির জন্য জরুরি। বিস্তারিত মুফতি আব্দুল্লাহ তামিমের রিপোর্টে। ইসলামের পঞ্চস্তম্ভের অন্যতম বিধান হজ। এই ইবাদত পালনে যেমন শারীরিক সক্ষমতা ও আর্থিক সচ্ছলতার প্রয়োজন, তেমনি প্রয়োজন সঠিক জ্ঞানের। হজের প্রতিটি রুকন ও ওয়াজিব যথাযথভাবে সম্পন্ন করার উপরই নির্ভর করে হজের পূর্ণতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কেরামকে হাতে কলমে হজের প্রশিক্ষণ দিয়েছেন। বিদায় হজের সময় তিনি স্পষ্টভাবে ঘোষণা করেছিলেন, খুযু আন্নী মানাসিকাকুম, অর্থাৎ তোমরা আমার কাছ থেকে তোমাদের হজের নিয়ম পদ্ধতি শিখে নাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নির্দেশনাই বলে দেয় হজের সফরের আগে এর তাত্ত্বিক ও ব্যবহারিক শিক্ষা কতটা জরুরি। সাহাবাই কেরাম হজের প্রতিটি ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাল্লাম থেকে শিখে নিতেন। তারা ইহরাম বাঁধা থেকে শুরু করে তাওয়াফ, সাই এবং আরাফাতে অবস্থানের প্রতিটি নিয়ম নিখুঁতভাবে পালনে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতেন। তাদের কাছে হজের প্রশিক্ষণ ছিল হজেরই অবিচ্ছেদ্য অংশ। বর্তমান সময়ে হজের ভিড় এবং আধুনিক ব্যবস্থাপনায় নিজেকে খাপ খাইয়ে নিতে প্রশিক্ষণের বিকল্প নেই। মিনা, আরাফাত ও মুজদালিফার অবস্থান শয়তানকে পাথর নিক্ষেপের মতো। হজের বিধানগুলো নিয়ম মেনে না করলে হজ আদায়ে ত্রুটি থেকে যাওয়ার আশঙ্কা থাকে। তাই অভিজ্ঞ আলেমরা মনে করেন হজের সফরের আগে যথাযথ প্রশিক্ষণ একজন হাজির মানসিক প্রশান্তি ও ইবাদতের একাগ্রতা বাড়িয়ে দেয়। তাই হজের সফরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হজের প্রশিক্ষণকেই মনে করেন সচেতন হাজিরা। কারণ আল্লাহর সন্তুষ্টি অর্জনের এই দীর্ঘ সফরের সফলতা নিহিত আছে সঠিক সুন্নাহ অনুসরণেই। মুফতি আব্দুল্লাহ তামিম, সময় সংবাদ, সৌদি আরব। যশোরের বেনাপোলে ধানক্ষেত থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে সদরের সীমান্তবর্তী বড় আঁচড়া গ্রামে কৃষকরা মাঠে কাজ করতে মরদেহটি দেখতে পান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। দুর্বৃত্তরা তাকে নির্যাতনের পর হত্যা করে ফেলে রেখে গেছে বলে প্রাথমিক ধারণা পুলিশের। সংবাদ পেয়েছি যে একটা ডেড বডি আছে বড় আঁচড়া হরিণাপোতা মাঠে। এই সংবাদ পেয়ে আমরা আসছি। এখানে একজন পুরুষ লোক, বয়স অনুমান ৪৫ বছর হবে, অজ্ঞাতনামা, এখনো শনাক্ত হয়নি। ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ চলছে আজ। প্রথম পর্বে উত্তরবঙ্গ ও দক্ষিণের কয়েকটি জেলার ১২৫টি আসনে ভোট দিচ্ছেন ভোটাররা। নির্বাচনের প্রথম ধাপে তৃণমূল কংগ্রেস, বিজেপি, কংগ্রেস, সিপিআইএম সহ একাধিক দল মাঠে সক্রিয় রয়েছে। ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস, যার নেতৃত্বে আছেন মমতা বন্দ্যোপাধ্যায়, টানা চতুর্থবারের মতো ক্ষমতায় ফেরার লক্ষ্য নিয়ে ভোটে অংশ নিচ্ছে। অন্যদিকে বিজেপি রাজ্যে সরকার গঠনের আশায় জোর প্রচার চালাচ্ছে, যদিও গত নির্বাচনে তারা প্রধান বিরোধী শক্তি হিসেবেই সীমাবদ্ধ ছিল। 2 ধাপে অনুষ্ঠিত এই নির্বাচনের ফল ঘোষণা করা হবে আগামী 4 মে। পশ্চিমবঙ্গের পাশাপাশি দেশটির তামিলনাড়ুতে চলছে বিধানসভার নির্বাচনের ভোট গ্রহণ। যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের মধ্যে হরমুজ প্রণালী খুলে দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছে ইরান। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সাফ জানিয়েছেন, ভয়ভীতি দেখিয়ে তেহরানকে আলোচনার টেবিলে নেওয়া যাবে না। এরই মধ্যে হরমুজ প্রণালীতে 2টি জাহাজ জব্দ করেছে আইআরজিসি। আটককৃত জাহাজ দুটির একটি ইসরায়েল সংশ্লিষ্ট বলে জানা গেছে। আইআরজিসির দাবি, জাহাজগুলো সামুদ্রিক আইন লঙ্ঘন করে এবং নেভিগেশন সিস্টেম অচল করে জলসীমা অতিক্রমের চেষ্টা করছিল। আটকের পর জাহাজ দুটিকে তল্লাশির জন্য ইরানের উপকূলে নেওয়া হয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট যুদ্ধবিরতির কোনো সময়সীমা বেঁধে দেননি বলে জানিয়েছে হোয়াইট হাউস। নৌ অবরোধ বহাল থাকলেও ইরানের তেল বিক্রিতে নিষেধাজ্ঞা শিথিলের মেয়াদ বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশ নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজের খবর। সিরিজ নির্ধারণী ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরে আগে ব্যাট করবে বাংলাদেশ। একাদশে আজ 2টো পরিবর্তন করেছে টাইগার টিম ম্যানেজমেন্ট। তাসকিন আহমেদ ও রিশাদ হোসেনের জায়গায় এসেছেন মুস্তাফিজুর রহমান এবং তানভীর ইসলাম। খেলা শুরু সকাল 11টায়। মিরপুর থেকে আত্মবিশ্বাস নিয়েই চট্টগ্রাম গিয়েছে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচে ব্যাটারদের ব্যর্থতায় হারতে হলেও পরের ম্যাচেই ঘুরে দাঁড়ায় টাইগাররা। নাহিদ রানার 5 উইকেটের পর তানজিদ এবং শান্তর 50 আশা দেখাচ্ছে স্বাগতিক শিবিরকে। সাগরিকাতেও একই ছন্দ ধরে রাখতে চান ফিল সিমন্স। অন্যদিকে সিরিজ জয়ের স্বপ্নে বোধ নিউজিল্যান্ড। প্রথম ম্যাচের মতোই বাংলাদেশকে চমকে দিতে চান টম ল্যাথাম। 2 ম্যাচে টাইগার পেসারদের সামনে নাস্তানাবুদ হলেও আশা ছাড়ছে না কিউবি শিবির। চট্টগ্রামের ব্যাটিং উইকেটে সিরিজ জয়ে আত্মবিশ্বাসী 2 দলই। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ডিপো সরবরাহ বাড়ালেও তেলের জন্য পাম্পে দীর্ঘ লাইন। জ্বালানির মূল্য বৃদ্ধিতে রফতানি আয় কমার শঙ্কা শিল্প মালিকদের। কর্মসংস্থান কমে চাপে পড়তে পারে সরকার।
সদস্যরা পদত্যাগ করায় 1.5 মাসেরও বেশি সময় অচল দুদক। 15 দিন ধরে অভিভাবকহীন মানবাধিকার কমিশন দ্রুত নিয়োগ না দিলে হুমকির মুখে পড়বে রাষ্ট্রের জবাবদিহিতা, বলছে টিআইবি। এবং ঢাকার 2 প্রান্তে তাপমাত্রার পার্থক্য 5 ডিগ্রিরও বেশি। গাছপালা জলাশয় থাকলে তাপমাত্রা কিছুটা কম, নইলে বেশি। অব্যাহত থাকলে ভবিষ্যতে বাসযোগ্যতা হারানোর শঙ্কা। এই ছিল সকাল 10টার সময় সংবাদে। এরপর এ সময়ের বাণিজ্য নিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়।